আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। যারা ভিডিও খোঁজাখুঁজি পছন্দ করেন না তাদের জন্য এই একই ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের রেসিপি। আজকের ভিডিওতে দেখতে পাবেন ভীষণই মজার ঠান্ডা ঠান্ডা কলার লাচ্ছি, 1 কেজি লিকুইড দুধের ক্যারামেল পুডিং, 1 কেজি লিকুইড দুধের মিষ্টি কাপ দই, আর দেখতে পাবেন ডিম দুধের মালাই পুডিং। প্রত্যেকটা রেসিপি 100% গ্যারান্টি দিয়ে বলছি পারফেক্ট। আশা করছি সকলের রেসিপিগুলো ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা কলার লাচ্ছি। ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে কলার লাচ্ছিটা খেয়ে দেখবেন প্রতি চুমুকেই তৃপ্তি। শরীরে অনেক এনার্জি নিয়ে আসবে এই কলার লাচ্ছি। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেক বন্ধুর আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। কলার লাচ্ছি বানানোর জন্য প্রথমে আমি 3টি পাকা কলা নিয়ে নিচ্ছি। কলাগুলো যেন ভালো করে পাকা থাকে এবং মিষ্টি থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখুন 3টি কলা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিছি। জার্মিনের 250 গ্রামের কাপের 1 কাপে 4 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিছি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ আর নিয়ে নিচ্ছি 1 কাপ মিষ্টি দই। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় 25 টাকা 30 টাকা করে। পুরো 1 কাপ দই দিতে হবে। আমি যে পরিমাণ বানাচ্ছি প্রত্যেকটা জিনিসের পরিমাপ ঠিক রাখবেন, তবেই সঠিক টেস্টটা পাবেন। কিছু কম কিছু বেশি দিবেন, আসল টেস্টটা কিন্তু পাবেন না। আচ্ছা দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি লিকুইড দুধ। এই দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছি এবং তারপর ঠান্ডা করে নিছি, তারপর ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিছি। সেই দুধটা এখানে দিছি। এবার সব কিছু একসাথে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ডার করে নিচ্ছি। এই দেখুন ব্লেন্ডার করে নেওয়া শেষ। সেই সাথে হয়ে গেল আমাদের আজকের ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা কলার লাচ্ছি। এই তো গ্লাসে নিয়ে দেখাচ্ছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে নয় বন্ধুরা, খেতে অসম্ভব মজা। ঠিক এভাবে বানাবেন। আশা করছি প্রত্যেক বন্ধু এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খাওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের আজকের রেসিপি 1 কেজি লিকুইড দুধের পুডিং। দুধ আর ডিমের সঠিক পরিমাপে, একদম সঠিক নিয়মে, একদম সহজ করে, একদম অনেক মজা করে আজকের এই পুডিং রেসিপি দেখাবো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে যাবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। আচ্ছা চলুন পুডিং বানানো দেখাচ্ছি। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। পুডিং বানানোর জন্য প্রথমে আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিছি এই পাতিলে। তারপর চুলা আঁচটা জ্বালিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে এবং গলা চিনি থেকে আস্তে আস্তে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। ঠিক স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন, খেয়াল করুন চিনি কিন্তু গলতে শুরু করেছে এবং সুন্দর কালার আসতে শুরু করেছে। এখন আমি যেটা করেছি চুলার আঁচটা একদম লো করে দিছি এবং তারপর নাড়াচাড়া করে চিনিটাকে আমি এভাবেই রান্না করছি। দেখুন একসময় চিনিটা পুরো গলে যাবে এবং খুব সুন্দর কালার আসবে। এটার নাম হচ্ছে ক্যারামেল। তো আমি চিনির ক্যারামেল বানাচ্ছি। এটা বানাতে গিয়ে খেয়াল রাখতে হবে যখনই চিনিটা গলতে যাবে চুলাটা স্লো করে দিতে হবে। এটা মনে রাখতেই হবে, না হলে চিনিটা বেশি কালার চলে আসবে বা জ্বলে যাবে। ক্যারামেলটা তিতা লাগলে কিন্তু আপনার পুডিংয়ের টেস্টটাই শেষ। ধৈর্য সহকারে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঠিক এভাবেই চিনিটা এরকম সুন্দর কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নেবেন। তো বন্ধুরা সুন্দর কালার চলে আসছে, ক্যারামেল হয়ে গেছে। এবার যে বাটিতে পুডিং বসাবো চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি। এই নেবানো চুলার উপরেই সেই বাটিটা রেখেছি, সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ঠিক এই রকম করবেন। আপনি যে বাটিতেই পুডিং বসান না কেন সেটা যেন স্টিলের বা সিলভারের হয়। তো গরম চুলার উপরে রেখে ক্যারামেল ডালবেন, তাহলে ক্যারামেলটা এভাবে ছড়াতে গেলে
কোথাও জমাট বেঁধে থাকবে না, সমানভাবে ছড়িয়ে যাবে নিজে থেকেই। এই যে এটা হচ্ছে একটা টিপসটা দিয়ে দিলাম। আশা করছি সবার টিপসটা পছন্দ হয়েছে। কার কার পছন্দ হয়েছে কমেন্টে বলে যাবেন। আচ্ছা, তো এই বাটিটা হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্কোয়ার। এই বাটিতে বসাবো। এখানে ক্যারামেলটা সেট করা শেষ। বাটিটা এক সাইডে রেখে দিছি, ঠান্ডা হবে আর ক্যারামেলটা সেট হবে। আচ্ছা দেখুন, একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের 4টি ব্রয়লার মুরগির ডিম। এবার ডিমগুলোকে প্রায় 5 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটা টিপস দিয়ে দিই, এই ফেটানোর কাজটা আপনারা চাইলে ব্লেন্ডার জগ দিয়েও করতে পারেন। 1 মিনিট ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে। আশা করছি আমার টিপসটা সকলের ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, ডিমটা ফেটানো শেষ। এবার ডিমগুলো এক সাইডে রেখে দিছি। নিয়ে নিচ্ছি আমি 1 কেজি লিকুইড দুধ। এটা আড়ঙের দুধ। আমি ফ্রিজে রাখছি, ফ্রিজ থেকে নামিয়ে পাতিলে সরাসরি নিয়ে নিচ্ছি ঠান্ডা দুধটা। তো আমি আড়ঙের দুধ দিয়ে বানাচ্ছি, তার মানে এই না যে আড়ঙের দুধ দিয়ে পুডিং বানাতে হবে, না সেটা না। কিন্তু আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ নিতে পারবেন অথবা গরুর দুধ সরাসরি নিতে পারবেন লিকুইডটা। আচ্ছা দেখুন, তো 1 কেজি দুধের সাথে আমি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1 কাপ পুরো সমান করে চিনি নিয়ে নিছি। পুরো 1 কাপ চিনি, একেবারে স্ট্যান্ডার্ড মিষ্টি। আর বেশি দিতে যাবেন না চিনি, কমও দিবেন না, এটাই ঠিকঠাক। আচ্ছা, আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, মিষ্টি খাবারে লবণ খেতে খুব পছন্দ করি, পুরো 1 চা চামচ লবণ নিয়ে নিছি। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, লবণটা স্কিপ করে দিবেন। আমাদের নোয়াখালীতে লবণ ছাড়া কোনো খাবারকে আমরা স্বাদ মনে করি না, সব কিছুতে লবণ দিবই দিব। আচ্ছা বন্ধুরা, বুঝে নেবেন। দিয়ে দিছি আমি 4টি এলাচ। এলাচগুলোকে ছিঁড়ে দিছি, ছিঁড়ে দিবেন, তাহলে এলাচের সুগন্ধটা দুধের সাথে খুব ভালো করে মিশবে। আচ্ছা, অনেক বন্ধুরা আছে এলাচের সুগন্ধটা পছন্দ করেন না, তো যারা করেন না তারা এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। দিতেই হবে এলাচ বা ভ্যানিলা এসেন্স, কারণ এর সাথে ডিম মেশানো হবে। ডিমের বাজে গন্ধর জন্য পুডিং খাওয়া যাবে না। এই দুটার একটা দিতেই হবে, তাহলে সুন্দর সুগন্ধ হবে। আশা করছি বুঝে গেছেন। এবার চুলার আঁচটা হাইতে রেখে মিডিয়ামে রেখে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো দুধ জাল করে নিচ্ছি। প্রায় 1 কেজি দুধের থেকে জাল করতে করতে 3 পোয়ার মতো করে ফেলছি। এইরকম মোট কথা 6-7 মিনিট, সর্বোচ্চ 8 মিনিট চুলার হাই হিটে বা মিডিয়াম হিটে দুধটাকে জাল করে নেবেন। বাস, একদম সহজ হিসাব। তো জাল করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিছি। তারপর এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো, নাড়ানো থামাবো না। কারণ নাড়ানো থামালে দুধের মধ্যে সর বসে যাবে, সর বসলে পুডিং ভালো হবে না। তো দেখুন, অনবরত নাড়তে নাড়তে দুধটা একদম পুরোপুরি ঠান্ডা, একেবারে কোনো প্রকার গরম তাপ নেই। এটা খেয়াল রাখবেন, দুধটা যেন কিছুতেই গরম না থাকে, পুরোপুরি ঠান্ডা হতে হবে। বাস, ফ্যানের নিচে দিয়েও ঠান্ডা করতে পারেন, সমস্যা নেই। তো এই ঠান্ডা দুধের মধ্যে আমি আগে থেকে যে 4টা ডিম ফেটিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিছি পুরোটা। তারপর হ্যান্ড উইচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালো করে মেশাতে হবে, এক কথায় শেষ। এই দেখুন আমি যেভাবে মেশাচ্ছি, তো মেশানো হয়ে গেছে। যারা এই মেশানোটাকে ঝামেলা মনে করেন তারা ব্লেন্ডার জগও মিশিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই। তবে দুধটা ছেঁকে নেবেন, এলাচের দানাগুলা ব্লেন্ড করলে অতিরিক্ত গ্রান হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আচ্ছা, আশা করছি বুঝে গেছেন। এদিকে দেখুন বাটিতে ক্যারামেলটা একেবারে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে দেখুন আমার হাতে লাগছে না, শুকনো হয়ে একেবারে কটকটির মতো হয়ে ভাঙা কাচের মতো ফেটে ফেটে আছে, তাতেও কোনো অসুবিধা নেই, সেট হয়ে গেছে। আচ্ছা, এবার দুধ ডিমের মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি দিয়ে এ বাটিতে নিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। এই জন্য যে এলাচগুলো ছিঁড়ে ছিঁড়ে দিছি, এলাচগুলো যাতে পুডিংয়ের সাথে না থাকে তার জন্য এলাচগুলোকে আলাদা করে নিচ্ছি। এলাচের গ্রানটা তো মিশিয়ে গেছে, এই খোসার আর কোনো দরকার নেই। আচ্ছা দেখুন আমি ছেঁকে নিছি। এ বাটিতে একদম ভরে যাবে পুরো 1 কেজি দুধ আর এই 4টা ডিমের মিশ্রণে। আচ্ছা, ছাঁকা শেষ, অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। এই যে দেখুন, এবার যেটা করব, যে কোনো হাঁড়িতে আপনি পুডিংটা বসাতে পারবেন। তো আমি বসাচ্ছি ননস্টিকের হাঁড়িতে। পানি নিয়ে নিছি, এগুলো কিন্তু নর্মাল পানি। একটা স্ট্যান্ড দিয়ে দিছি, তারপরে এই স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। বন্ধুরা খেয়াল রাখবেন, পুডিংয়ের বাটি বসানোর পরে পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ যেন পানির নিচে ডুবে থাকে। তারপর
উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। তো কোনো ঢাকনাই মিলাতে পারছি না, আমার কাছে সিলভার পেপার ছিল, আমি এটা দিয়েই ঢাকনাটা দিয়ে দিছি। এই যে দেখুন, একটা ঢাকনা অবশ্যই দিতে হবে। তারপর উপর থেকে পাতিলের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পাতিলের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে, ছিদ্রটা একটা কাগজ মুড়িয়ে বন্ধ করে দিবেন। তারপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব এবং চুলার আঁচটা হাইতে রেখে ভেতরে দেওয়া যে পানিটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন, আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো চুলার আঁচ হাইতে রেখে ভেতরের পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। দেখুন, একেবারে খুব ভালো করে পানিতে কিন্তু বলক আসছে। এবার আমি চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা এই পুডিংটাকে চুলার উপর রেখে দিচ্ছি। পুডিং কিন্তু 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু 1 ঘন্টা রাখার কারণ হচ্ছে পুডিংটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়। এতে করে পুডিং টাইট ফিট হয়, এতে করে পুডিং খেতে স্বাদ লাগে। এটা কিন্তু অনেকে জানে না, বেশিরভাগ ইউটিউবাররাই আপনারা দেখবেন এই কথাটা বলতে পারবে না। এই জন্য পারবে না কারণ অন্যের ভিডিও দেখে ভিডিও যারা বানায় তারা কিন্তু আসলে জানে না যে কোন টিপসটার জন্য পুডিংটা শক্তপোক্ত হয়। আচ্ছা যাক, আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন। তারপর আমি পুডিংটার উপরে একটা জালি দিয়ে রেখেছি। রাখার পরে এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি প্রায় 3-4 ঘন্টা। অনেক বড় পুডিং, ছোটো হলে 1 ঘন্টা 30 মিনিট রাখার পরও নেওয়া যায়। যেহেতু এটা অনেক বড়, এটা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, এটা অনেক বড় একটা পুডিং। তা আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছি খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা ছুরি দিয়ে 4-4টা আলগা করে প্লেটে নিয়ে নিছি। এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পুডিংটা খুব সুন্দরভাবে হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা বন্ধুরা, এখন এর মাঝে কেমন আপনাদের নিশ্চয়ই দেখতে মন চাইছে, তো তার জন্য আমি এটাকে কেটে টুকরো টুকরো করে ফেলছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতর থেকেও পুডিংটা অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারা যারা পুডিং বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা সঠিক মজা পাননি বা পুডিংটা আপনাদের মনের মতো হয়নি, আপনারা এই ভিডিওটা দেখে আজই বানিয়ে ফেলুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য, আর আপনার নিজের কাছেও খুব ভালো লাগবে, তৃপ্তি করে পুডিংটা খেতে পারবেন। এই দেখুন, কেটে একেবারে টুকরো টুকরো করে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি সবাই দেখেই বুঝে গেছেন কতটা ভালো হয়েছে। বন্ধুরা, আজকের পুডিং রেসিপি যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন। আমাদের আজকের রেসিপি মিষ্টি কাপ দই। মাত্র 1 কেজি লিকুইড দুধ দিয়ে 10 কাপ মিষ্টি কাপ দই বানিয়ে দেখাবো। অল্প সময়ে দই কিভাবে জমবে, দই কিভাবে সবচেয়ে বেশি স্বাদ হবে এবং পারফেক্ট দই বানানোর সকল প্রকার টিপস এই ভিডিওতে থাকবে। আশা করছি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। আচ্ছা চলুন দইটা বানিয়ে দেখাচ্ছি। 1 কেজি লিকুইড দুধের দই বানানোর জন্য নিয়ে নিছি মেজারমেন্টের 250 গ্রামের কাপের হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি থেকে 3 টেবিল চামচের মতো চিনি আমি হাঁড়িতে নিয়ে নিছি এবং চুলার আঁচটা জ্বালিয়ে দিছি। কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে দিলেই দেখবেন চিনি গলে সুন্দর কালার আসতে শুরু করেছে। যখনই দেখবেন চিনি গলে সুন্দর কালার আসতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে চুলার আঁচটা লো করে দিতে হবে এবং তারপর অনবরত নাড়তে হবে। সম্পূর্ণ চিনিটা গলে চিনি থেকে খুব সুন্দর কালার আসবে। এটাকে বলে চিনির ক্যারামেল। এই ক্যারামেলটা বানাচ্ছি এই জন্য দইতে যেন সুন্দর একটা কালার আসে। দেখুন চিনির খুব সুন্দর কালার চলে আসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি লিকুইড দুধ। আজকের দইটা আমি বানাচ্ছি আড়ঙের লিকুইড দুধ দিয়ে। দুধটা কিন্তু আগে থেকে জাল করা না, ফ্রিজে ছিল দুধের প্যাকেটগুলো, আমি ফ্রিজ থেকে নামিয়ে এই হাঁড়িতে দিয়ে দিছি। দুধ দেওয়ার পরে চিনির ক্যারামেলটা হাঁড়িতে শক্ত হয়ে লেগে যাবে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই।
দুধটা গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে। তারপর আমি বাকি যে চিনিটা আছে সেটাও এই দুধের সাথে দিয়ে দিচ্ছি। মোট কথা ক্যারামেল বানানো মিলিয়ে মোট মেজারমেন্টে 250 গ্রামের কাপে হাফ কাপ চিনি ব্যবহার করেছি 1 কেজি দুধের দইয়ের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এই জন্য দিচ্ছি দুধটা যেন দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ জাল করতে না হয়। গুঁড়ো দুধ দিলে অল্প সময় জাল করলেই চলে। যারা গুঁড়ো দুধ দিতে চান না তারা 1 কেজি দুধ জাল করে 3 পোয়া বানিয়ে নেবেন, তাহলেই চলবে। আর যারা গুঁড়ো দুধ দিবেন তারা 3 থেকে 4 মিনিট চুলার হাই হিটে জাল করে নিলে হবে। তা আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে জাল করে নিছি। বাস দুধটা দই বানানোর জন্য রেডি। এবার চুলাটা নিভিয়ে দিছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে দুধের স্বর বসে যাবে, এই দই ভাল লাগবে না। তো দেখুন আমি অনবরত নাড়ছি দুধে যাতে কোনো প্রকার স্বর না বসে। আর দুধটা ততক্ষণ পর্যন্ত নাড়ব দুধের তাপ কমে দুধটা উষ্ণ গরম থাকবে। বন্ধুরা আবারও বুঝে নেন, দুধটা ঠান্ডা করা যাবে না, আবার গরমও থাকতে পারবে না, উষ্ণ গরম থাকতে হবে। এই রকম একটা আঙ্গুল দিলে আঙ্গুল জ্বালা করবে না, মনে হবে দুধটা গরম আছে, কিন্তু আঙ্গুল কোনো জ্বালা পোড়া করবে না। ঠিক এই রকম উষ্ণ গরম থাকতে হবে। এই রকম উষ্ণ গরম দুধে দিয়ে দিতে হবে দই। তো এটা হচ্ছে মিষ্টি কাপ দই, এটা আমি দোকান থেকে কিনেছি। 1 কাপ দই এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দইটা দেওয়ার আগে চামচ দিয়ে ভালো করে দইটাকে নেড়ে নিতে হবে। আচ্ছা, দইটা মেশানোর পরে একটা চামচ দিয়ে অথবা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে দুধের সাথে মেশাতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে যাতে করে নাড়ার সাথে দুধের মধ্যে ফেনা হয়ে যায়। এই যে খেয়াল করুন এমনভাবে নেড়েছি দুধ ফেনা ফেনা হয়ে গেছে। ঠিক এই রকম করে দই বসাবেন, তখন আপনার দইটা খেতে টেস্ট হবে বগুড়ার সে নাম করা বিখ্যাত মিষ্টি দইয়ের মতো। আচ্ছা, তারপর আমি আবারও চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবং এই কাপগুলোতে নিয়ে নিচ্ছি। এই কাপগুলো আপনার আশেপাশের যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন, খুবই অল্প দাম। তো এখানে 5 কাপে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখুন আরও 5 কাপ হয়েছে, ঢাকনা দিয়ে দিচ্ছি। মোট 1 কেজি দুধে 10 কাপ দই হচ্ছে। আর কাপের মধ্যে এগুলো কিন্তু বড় কাপ, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। বড় সাইজের যে কাপগুলো এগুলো সেগুলো। আচ্ছা, এবার যেটা করব এই দইয়ের উপরে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিছি। বন্ধুরা আমি এক চুলায় আলু সেদ্ধ বসাইছি, মানে এক চুলায় রান্না করব, আরেক চুলার উপরে এবং নিচে দইগুলো রেখেছি। কিছুক্ষণ পর আমি ওই চুলায়ও রান্না বসাবো, তখন ওই প্লেটটাও চুলার নিচে রেখে দেব। তো যতক্ষণ রান্না করব চুলার নিচে থাকবে, রান্না করার পরও এগুলো রান্নাঘরেই থাকবে, কারণ রান্নাঘরে অনেক তাপ। ঠিকঠাক তাপ পেলেই 5 ঘন্টায় দই জমে যায়। তো রান্নাঘরে অনেক তাপ, যার কারণে আমার পাক্কা 5 ঘন্টায় দই জমে গেছে। 5 ঘন্টা পরে চুলার নিচ থেকে নিয়ে আসছি। এই যে আপনাদেরকে এখন ঢাকনা সরিয়ে দেখাবো কীরকম জমেছে। আরেকটা কথা, আপনারা রান্নাঘরে রাখবেন, যদি রান্নাঘরে নাও রাখেন ঘরের এমন জায়গায় রাখবেন যেখানে গরম তাপ থাকে, অথবা চাইলে উপরে একটা তোয়ালিয়া দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি দই জমবে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন দই কত ভালোভাবে জমেছে। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2-3 ঘন্টার মতো। ভালোভাবে ঠান্ডা হলেই দই খেতে ভালো লাগে, আর ঠান্ডা হওয়ার সাথে সাথে দই আরও ভালোভাবে জমে। এই দেখুন কাপটা উল্টো করে ধরেছি, তাও দই কিন্তু পড়ছে না, এতটাই ভালোভাবে জমেছে। এই পদ্ধতিতে দই বসালে দই নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। এই দইটা আপনি নিজে খেলে বা বাসার কেউ খেলে বা কোনো মেহমানও যদি খায় আপনার প্রশংসা করবেই, জিজ্ঞেস করবে কোন দোকান থেকে দইটা কিনেছেন, এত ভালো হয়েছে। আল্লাহর রহমতে একদম পারফেক্ট দই।
এবার দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন কেটে প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই দই কাটলে পানি বের হবে না। আশা করছি সবাই দেখেই বুঝে গেছেন। পারফেক্ট একটা দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে যাবেন। যারা যারা দই বসিয়ে আগে সাকসেস হতে পারেননি, এখন এই ভিডিও দেখে বসান, ইনশাল্লাহ হবেই হবে। আল্লাহ হাফেজ। আমাদের আজকের রেসিপি দুধ ডিমের মালাই পুডিং। সবচেয়ে সহজ রেসিপিতে এবং সবচেয়ে সেরা করে দুধ ডিমের মালাই পুডিং বানিয়ে দেখাবো। আশা করছি প্রত্যেক বন্ধুর ভিডিওটি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে যাবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন দুধ ডিমের মালাই পুডিং বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 3 কাপ লিকুইড দুধ। এগুলো একেবারে গরুর খাঁটি দুধ, তা আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধটাও নিতে পারবেন। এবার এখানে নিয়ে নিছি আমি মেজারমেন্ট কাপে 1.25 কাপ চিনি। কারো বাসায় যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনার বাসার যে চায়ের কাপ সেই কাপে 1.5 কাপ, এই মেজারমেন্ট কাপ সমান কিন্তু 1 কাপ, সেভাবে মেপে নিতে পারবেন। নিয়ে নিছি হাফ চা চামচ লবণ। এবার নিয়ে নিচ্ছি 3টি বড় সাইজের এলাচ। এলাচগুলো প্রথমে ধুয়ে নিছি, এখন এলাচগুলো দেখুন ফাটিয়ে তারপরে দিলাম দুধের মধ্যে। এভাবে দিবেন, এভাবে দিলে এলাচের সুগন্ধটা দুধের সাথে খুব তাড়াতাড়ি ও ভালো করে মিশে। এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিছি। তারপর পাতিলের তলা ঘেঁষে ঘেঁষে নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে দুধটা বেশ গরম হয়ে গেছে। এই গরম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা খাই, সেটাই দিলাম। আপনারা যে ব্র্যান্ডের গুঁড়ো দুধ খান সেটা দিলেও হবে। গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিছি, নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট চুলার হাইটে এই দুধগুলোকে আমি জাল করে নেব। চুলার হাইটে পাক্কা 5 মিনিট জাল করলে এরই মধ্যে এলাচের সুগন্ধটা দুধের মধ্যে ছড়িয়ে যাবে এবং দুধটা বেশ ঘন হবে, মানে মালাই হবে। এর চেয়ে অতিরিক্ত ঘন করার দরকার নেই পুডিংয়ের ক্ষেত্রে। তো দেখুন 5 মিনিট চুলার হাইটে জাল করার পরে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা নিভিয়ে দিছি। এবার যেটা করব, এভাবে অনবরত নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধটা পুরোপুরি ঠান্ডা হয়। দুধটা ঠান্ডা হওয়ার পরে দুধটা এক সাইডে রেখে দিয়ে তারপর পুডিংয়ের জন্য ডিম রেডি করব। আমার কথাগুলো আপনারা কি বুঝতে পাচ্ছেন? যদি কেউ বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কমেন্টে বলবেন। তো দুধটা পুরোপুরি ঠান্ডা করে এক সাইডে রেখে দিছি। এবার দেখুন এটা হচ্ছে 7.5 ইঞ্চি সাইজের একটা টিফিন বাটি, পুডিংয়ের বাটি। যে কোনো টিফিন বাটিতে দিলে হবে, পুডিংয়ের বাটিতে দিলে হবে। তো এটা পুডিংয়ের বাটি। তো এটার মধ্যেই আমি সরাসরি পুডিং বসাবো। তার জন্য এই বাটিটা চুলার লো আছে, চুলার উপরে রেখে তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিছি। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন চিনির নিচ থেকে আস্তে সুন্দর কালার চলে আসছে, ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখনই দেখবেন সুন্দর কালার আসতেছে তখনই নাড়াচাড়া করে চুলার লো আছে এই চিনিটাকে ক্যারামেল তৈরি করতে হবে। এই দেখুন আমি যেমন করছি। তো আমি যে বাটিতে পুডিং বসাবো সে বাটিতে করছি এই জন্য, তাহলে এই পুডিংটা সেট করতে সুবিধা হয়।
এক্সট্রা কোনো হাঁড়ি পাতিলে করলে অনেক বেশি চিনি লাগে, সেটা আবার এই বাটিতে আনতে আনতে ওই পাতিলেই বসে যায়, নাইলে এই বাটিতে ডালার পরে জমে যায়। সেট করতে এতটা সুবিধা লাগে না। আপনারা আমার মতো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এতে কত সুবিধা। আচ্ছা, তো চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে লুসনি দিয়ে ধরে সুন্দর করে পুরো বাটিতে ছড়িয়ে নিচ্ছি। এবার বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হবে আর বাটিতে সেট হবে সুন্দরভাবে। এবার দেখুন, একটি বাটিতে আমি বড় সাইজের 3টা ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি। চাইলে আপনারা ব্রয়লার মুরগির ডিম না নিয়ে হাঁসের ডিম নিতে পারবেন 3টা। আবার চাইলে দেশি মুরগির ডিমও নিতে পারবেন, তবে দেশি মুরগির ডিম নিলে 6টা নিতে হবে। এবার এই ডিমগুলোকে একটা কাঁটা চামচ, হ্যান্ড উইচ বা আপনি চাইলে ব্লেন্ডার করেও নিতে পারবেন। তা আমি হ্যান্ড উইচ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এদিকে দেখুন, দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে একেবারে সুন্দর মালাই হয়ে আছে, অনেক ঘন। এই রকম মালাই পুডিং বানানোর জন্য ঠিকঠাক। তো ডিমগুলো ভালো করে ফেটানোর পরে দুধটা এই ডিমের মধ্যে পুরোটা নিয়ে নিছি। নিয়ে এবার দুধ ও ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে, যাতে করে একেবারে দানায় দানায় মিশে যায়। দেখুন, খুব ভালো করে মিশিয়ে ফেলছি। মেশানোর পরে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এক কালার হয়ে গেছে মিশিয়ে। এবার আগে থেকে যে ক্যারামেলের বাটিটা এক সাইডে রেখে দিছি, দেখুন ক্যারামেলটা কটকটির মতো একেবারে এই বাটিতে লেগে শক্ত হয়ে সেট হয়ে আছে। এবার এই বাটিতে আমি দুধ ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি সেকে না নিলেও হতো যদি এলাচগুলো ফেটিয়ে না দিতাম। এলাচগুলো ফেটিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর সুঘ্রাণ হবে এলাচের, ডিমের বাজে গন্ধটা লাগবে না, তাই ছেঁকে নিলাম। এবার দেখুন, এই হাঁড়িতে পুডিংটা বসাবো। হাঁড়ির মধ্যে আমি বেশি করে পানি নিয়ে নিছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিছি। এই দেখুন, পানিটা কিন্তু এখন নর্মাল পানি, কল থেকে নিয়ে দিছি। এবার এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি পুডিংয়ের বাটিটা বসিয়ে আমি চুলার আঁচে একেবারে হাইতে করে জ্বালিয়ে দিছি। তারপর পুডিংয়ের বাটির উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনো টিফিন বাটি বা কোনো বাটিতে বসান সমস্যা নেই, তবে উপরে যে কোনো একটা ঢাকনা দিয়ে দিবেন। তারপরে অপেক্ষা করছি যে পানিটা দিছি সেই পানির বলক আসা পর্যন্ত। আর পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকতে হবে। তো পানির ভালো করে বলক চলে আসছে। এবার চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 40 মিনিট আমি এই পুডিংটা সেদ্ধ করে নিচ্ছি। 20-25 মিনিটের মধ্যেই কিন্তু পুডিং হয়ে যায়। কিন্তু 40 মিনিট কেন সিদ্ধ করেছি জানেন? ভালো করে সেদ্ধ হলে পুডিং খেতে ভালো লাগে, আর ডিমের যে কাঁচা ভাবটা সেটা মোটেই থাকে না। ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়। একটু সময় নিয়ে করবেন, এতে করে খেতে ভালো লাগে। আচ্ছা দেখুন, এবার পুডিংটা হয়েছে কি না। 40 মিনিট পরে ঢাকনা সরিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিছি, টুথপিকটা ক্লিন আসছে। তার মানে পুডিংটা ভেতর থেকেও খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি পুডিংয়ের বাটিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পাতিলে রেখেই ঠান্ডা করে নেব। তারপর ভালো করে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে বের করে আপনাদেরকে দেখাবো। তো পুডিং ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে এবার বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ছুরি দিয়ে এর 4 ছাটে এভাবে একটু আলগা করে নেবেন, না হলে পুডিংটা ভেঙে যেতে পারে। তারপর প্লেটে বাটি উল্টো করে পুডিংটা বের করে নিচ্ছি। যখন আপনি বাটি থেকে পুডিং বের করবেন, খুব আস্তে বাটিটা টান দিবেন, না হলে পুডিং ভেঙে যাবে। তো দেখুন, আমি পুডিংটা বের করে নিচ্ছি। আর এই যে দেখছেন, খুব গাঢ় কালার, 2টা দাগ। এটা হচ্ছে গ্যাসের চুলার আঁচ। কোনো ছিদ্র দিয়ে একটু বেশি করে গ্যাস হয়, কোনো ছিদ্র দিয়ে একটু কম। মানে চুলার আঁচের 19-20 হলে দেখা যায় এরকম একটু উঁচা নিচা হয় আগুনের কারণে। এটা কিছু নেই, যে আপনাদেরকে আমি ক্যারামেলটা সরিয়ে দেখিয়ে দিলাম। আপনারা আবার ভাববেন না যেন যে পুডিংটা ভালো হয়নি, কাঁচা রয়ে গেছে। আচ্ছা, সেটা বাবার তো কোনো সুযোগে দিব না, কারণ আমি এক্ষুনি কেটে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন পুডিংটা ভেতর থেকে কত ভালো হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন এই পুডিংটা অন্য সব পুডিংয়ের থেকে অনেক বেশি মজা, আর বানানো কিন্তু খুব সহজ। এই দেখুন ভেতর থেকে কেটে দেখালাম। আশা করছি প্রত্যেকের আজকের পুডিং রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।